ক্লাস 12-এ কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন ট্যাক্স পার্টে আমরা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি চ্যাপ্টার করছিলাম এবং এই চ্যাপ্টারের আগের দুটো ভিডিওতে আমরা বেশ কয়েকটা টপিক আলোচনা করে নিয়েছিলাম। আজকে আমাদের ইনকাম ফ্রম হাউস প্রপার্টির পার্ট 3 ভিডিও। এই ভিডিওতে প্রথমেই আমরা দেখে নেব লেট আউট হাউস প্রপার্টির ক্ষেত্রে আগের দিন আমরা গ্রস অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেশন পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা নেট অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেশনের দুটো প্রবলেম অর্থাৎ দুটো আমরা দেখে নেব, দুটো প্রবলেম আগে আমরা করে নেব। তাহলে প্রবলেম 1টা আগে একটু দেখে নিই। প্রবলেম 1-এ কি বলেছে, মিস্টার তেন্ডুলকার হ্যাজ আ হাউস প্রপার্টি ইন মুম্বাই। গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুটা বলে দিয়েছে 48,000, ফেয়ার রেন্ট বলে দিয়েছে, স্ট্যান্ডার্ড রেন্ট বলেছে। দ্য হাউস ইজ কমপ্লিটলি লেট আউট, রেন্ট পার মান্থ ₹5,000, মিউনিসিপ্যাল ট্যাক্স অ্যাট দ্য রেট 10%, সিভারেজ ট্যাক্স 5%, ওয়াটার ট্যাক্স 3%। এগুলো আমাদের বলে দিয়েছে। আর কি ক্যালকুলেট করতে বলেছে, কম্পিউট দ্য নেট অ্যানুয়াল ভ্যালু অফ দ্য হাউস প্রপার্টি for the assessment year 2020-21 relating to the previous year 2019-2020। তাহলে আমরা সলিউশনটা দেখে নিই। দেখো, সলিউশনের ক্ষেত্রে আমরা উপরে যা যা লেখা সেটা যেমন লিখি, আমরা জানি কি লিখতে হয় সেটা লিখে নিয়েছি। পার্টিকুলার্স রুপিস। স্টেপ 1-এ প্রথমে আসে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু। আমাদের অঙ্কে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুই বলা আছে, তাই আমাদের কোনো অসুবিধা নেই, আমরা 48,000 বসিয়ে দেব গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু। ফেয়ার রেন্টও বলা আছে 45,000, সেটাও আমরা বসিয়ে দিয়েছি 45,000। হুইচ এভার ইজ হায়ার দ্যাট উইল বি টেকেন অ্যাজ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট আন্ডার সেকশন 23(1)(a সাবজেক্ট টু ম্যাক্সিমাম অফ স্ট্যান্ডার্ড রেন্ট। স্ট্যান্ডার্ড রেন্ট কত বলেছে 50,000, তাহলে স্ট্যান্ডার্ড রেন্টটা আমি বসিয়েছি 50,000, মানে স্ট্যান্ডার্ড রেন্টটা ম্যাক্সিমাম হবে, বাট এখানে আমাদের ম্যাক্সিমাম 48, তাই আমাদের স্টেপ 1-এর ভ্যালুটা 48,000ই হবে। অ্যানুয়াল রেন্ট বলেছিল পার মান্থ 5,000, তাহলে 5,000 × 12 মানে 60,000 অ্যানুয়াল রেন্ট। হুইচ এভার ইজ হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2 দ্যাট উইল বি টেকেন অ্যাজ গ্রস অ্যানুয়াল ভ্যালু। তাহলে স্টেপ 1-এ আমাদের হয়েছে 48 আর স্টেপ 2-এ 60,000, তাহলে আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালুটা হয়েছে 60,000। এরপরে আমরা এই পর্যন্ত আগের দিন আমরা শিখেছিলাম গ্রস অ্যানুয়াল ভ্যালু। এরপরে আমরা যখন নেট অ্যানুয়াল ভ্যালু বার করব, তাহলে এখান থেকে আমাদের মিউনিসিপ্যাল ট্যাক্স এবং অন্যান্য যা ট্যাক্স আছে সেগুলোকে লেস করতে হয়। কিন্তু এই ভ্যালু এটা কিন্তু অবশ্যই পেড বাই দ্য ওনার, যতটুকু ওনার পেড করবে সেটুকুই আমরা লেস করব। এবং এই ভ্যালুটা যেহেতু বাড়িটা মুম্বাইয়ে অবস্থিত, অর্থাৎ আমরা অঙ্কে দেখেছি দ্য প্রপার্টি ইন মুম্বাই, যেহেতু মেট্রো সিটি যেগুলো যে 4টি মেট্রো সিটি আছে সেই 4টে মেট্রো সিটির মধ্যে কোনো একটায় অবস্থিত হলে আমাদের মিউনিসিপ্যাল ট্যাক্স বা অন্যান্য ট্যাক্স কিন্তু নেট অ্যানুয়াল ভ্যালুর ওপর চার্জ হবে। অর্থাৎ আমাদের এখানে কিন্তু নেট ভ্যালুর ওপর, নেট যে মিউনিসিপ্যাল ভ্যালু তার ওপর চার্জ হবে। কিন্তু এখানে দেখো আমাদের গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুটা বলে দিয়েছে, আমাদের অঙ্কে নেট মিউনিসিপ্যাল ভ্যালু কিন্তু কোথাও বলা নেই। তাহলে এখানে আমাকে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু থেকে নেট মিউনিসিপ্যাল ভ্যালুটা ওয়ার্কিংসে ক্যালকুলেট করে নিতে হবে। তাহলে সেমভাবে আমরা করে নিয়েছি ওয়ার্কিংসে ক্যালকুলেশন ফর নেট মিউনিসিপ্যাল ভ্যালু। প্রথমে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু 48,000, তারপর আমরা জানি ডিডাকশান ফর অ্যালাওয়েন্স অন অ্যাকাউন্ট অফ রিপেয়ার্স 10% অফ জিএমভি। জিএমভি মিনস গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু, অর্থাৎ গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু থেকে 10% রিপেয়ারের অ্যাকাউন্টে, মানে অন দ্য অ্যাকাউন্ট অফ রিপেয়ার আমাকে লেস করতে হয়। তাই 48,000-এর 10% মানে 4,800, 43,200। এবার এখান থেকে আমরা দুটো ট্যাক্স লেস করব। আমাদের দেখো দুটো ট্যাক্স ছিল, সিভারেজ ট্যাক্স ছিল 5% আর ওয়াটার ট্যাক্স ছিল 3%, তাহলে টোটাল 8%। তাহলে আমরা এই 43,200-এর 8% মানে 8/108 আমরা লেস করব। 8/108, যদি 10% থাকতো তাহলে 10/110 মানে 10/110, 9% থাকলে 9/109, এইভাবে আমরা করব। কারণ এই ভ্যালুটা হচ্ছে 108-এর ভ্যালু, তাহলে আমাদের 100-র ভ্যালু কত বা 8-এর ভ্যালু কত সেটা বার করতে হবে।
তাহলে 8/108 করে আমাদের ভ্যালুটা হয়েছে 3200। তাহলে এটাকে আমরা লেস করলাম, করে আমাদের নেট মিউনিসিপ্যাল ভ্যালু বেরোলো 40,000। এই 40,000-এর ওপরই কিন্তু আমি মিউনিসিপ্যাল ট্যাক্স, সিওয়ারেজ ট্যাক্স এবং ওয়াটার ট্যাক্স চার্জ করব। তাহলে তাই করেছি, দেখো লেস মিউনিসিপ্যাল ট্যাক্স 40,000-এর 10% আমরা লিখে দিয়েছি, ওয়ার্কিংসে আমি ক্যালকুলেট করে নিয়েছি 4,000। সুয়ারেজ ট্যাক্সও 40,000-এর 5% এবং ওয়াটার ট্যাক্সও 40,000-এর 3% করে আমরা এই তিনটে যোগ করে আউটার কলামে পাঠিয়ে 60,000 থেকে লেস করে নেট অ্যানুয়াল ভ্যালু বার করে নিয়েছি। তাহলে যদি আমাদের হাউস প্রপার্টিটা 4টি মেট্রো সিটির মধ্যে যে কোনো একটাতে সিচুয়েটেড হয়, তাহলে সেক্ষেত্রে আমরা গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু স্টেপ 1-এ আসবে, কিন্তু আমরা যখন এটা গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে আমরা যখন লেস করব তখন কিন্তু নেট মিউনিসিপ্যাল ভ্যালুর ওপরই চার্জ হবে। যদি মেট্রো সিটিতে সিচুয়েটেড না হয় তাহলে আমাদের গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুর ওপরই চার্জ হবে, অর্থাৎ গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু আর নেট মিউনিসিপ্যাল ভ্যালু সেখানে সেম হিসেবে ধরে নেওয়া হবে। কিন্তু এই বাড়িটা মুম্বাইতে অবস্থিত, তাই আমরা এখানে নেট মিউনিসিপ্যাল ভ্যালুর ওপরই চার্জ করেছি। এরপরে আমরা প্রবলেম 2টা দেখে নিই। প্রবলেম 2-তে কী বলেছে, মিস্টার সৌরভ গাঙ্গুলি হ্যাজ এ হাউস প্রপার্টি ইন কলকাতা, এটাও মেট্রো সিটিতে, কলকাতায় অবস্থিত। অ্যানুয়াল লেটিং ভ্যালু মানে নেট মিউনিসিপ্যাল ভ্যালুটা এখানে বলে দিয়েছে 65,000, এখানে কিন্তু নেট মিউনিসিপ্যাল ভ্যালু বলে দিয়েছে। দ্য হাউস ইজ কমপ্লিটলি লেট আউট, রেন্ট পার মান্থ 5,000, ফেয়ার রেন্ট অফ দিস হাউস 75,000, স্ট্যান্ডার্ড রেন্ট 90,000, মিউনিসিপ্যাল ট্যাক্স @ 10%, ওয়াটার ট্যাক্স 5,000, সুয়ারেজ ট্যাক্স 2,000, এগুলো সব বলে দিয়েছে। নেট অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে। তার সাথে পার্ট বিতে বলেছে হাউ উইল ইউর আনসার ডিফার ইফ দ্য প্রপার্টি ইজ সিচুয়েটেড ইন দুর্গাপুর। দুর্গাপুর মানে যদি মেট্রো সিটিতে না হয়, অর্থাৎ প্রথমটা আমাদের মেট্রো সিটিতে ক্যালকুলেট করতে হবে, এবং পার্ট বিতে বলেছে যদি এটা মেট্রো সিটিতে না হয়, যদি সিচুয়েটেড না হয়, তাহলে আমাদের আনসার কি ডিফার করবে। তাহলে সলিউশনের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখো গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু লাগবে, কিন্তু আমাদের অঙ্কে নেট মিউনিসিপ্যাল ভ্যালু বলা আছে, তাই আগে আমরা নেট মিউনিসিপ্যাল ভ্যালু থেকে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুটা ক্যালকুলেট করে নেব। তাহলে আমরা ওয়ার্কিং সেটা করে নিয়েছি। দেখো নেট মিউনিসিপ্যাল ভ্যালু বলে দেওয়া আছে 65,000, তার সাথে আমরা ওয়াটার ট্যাক্স আর সিওয়ারেজ ট্যাক্সটা অ্যাড করতে হবে। আমাদের এই নেট মিউনিসিপ্যাল ভ্যালুর সাথে ওয়াটার ট্যাক্স আর সিওয়ারেজ ট্যাক্স অ্যাড করেছি, করে 72,000 হয়েছে। সেখান থেকে আমি অ্যালাওয়েন্স গিভেন ফর রিপেয়ার, যেটা আগেরটায় আমরা 10% ডিডাক্ট করেছিলাম, এখানে আমরা 1/9 অ্যাড করে দেবো, অর্থাৎ আমাদের ব্যাক ক্যালকুলেশানে যেতে হবে। তাহলে 1/9 অফ রুপিস 72,000, 8,000 হয়েছে। তাহলে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু হচ্ছে 80,000। আমরা এইভাবে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু ক্যালকুলেশনটা করে নেব। তাহলে সেগুলো আমরা এবার যা যা করার, আমরা অনেকগুলো অঙ্ক করেছি, তাই গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু, গ্রস অ্যানুয়াল ভ্যালু পর্যন্ত আমরা বুঝে নিতেই পারবো। প্রথমে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু 80,000, ফেয়ার রেন্ট 75,000, এই দুটোর মধ্যে যেটা হায়ার অর্থাৎ 80,000, কারণ আমাদের স্ট্যান্ডার্ড রেন্ট বলে দিয়েছিল 90,000 ম্যাক্সিমাম, তাই 80,000। অ্যানুয়াল রেন্ট, এবার এই দুটোর মধ্যে যেটা হায়ার অর্থাৎ স্টেপ 1 আর স্টেপ 2 এর হায়ারটাই আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু হয়েছে। গ্রস অ্যানুয়াল ভ্যালুর থেকে আমরা মিউনিসিপ্যাল ট্যাক্স লেস করব, ওয়াটার ট্যাক্স, সিওয়ারেজ ট্যাক্স তো আমাদের অ্যামাউন্টই বলা আছে, তাই আমাদের অসুবিধা নেই, কিন্তু এটা আমরা কার ওপর করব, আমরা কিন্তু নেট মিউনিসিপ্যাল ভ্যালুর ওপর করব, কারণ আমাদের হাউস প্রপার্টিটা কলকাতা অর্থাৎ মেট্রো সিটিতে সিচুয়েটেড, তাই আমরা 65,000-এর 10% 6500 করেছি, করে দুটো যোগ করে এখান থেকে লেস করে নেট অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট করে নিয়েছি। তাহলে লেট আউট প্রপার্টি থেকে আমরা কিভাবে গ্রস অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট করতে হয় এবং তার থেকে কিভাবে নেট অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট করতে হয় দেখলাম। এরপরে পার্ট বিতে একটা বলেছিল যে যদি বাড়িটি দুর্গাপুরে অবস্থিত হয়, অর্থাৎ যদি মেট্রো সিটিতে না হয়, তাহলে মেট্রো সিটিতে না হলে আমাদের জাস্ট একটা জায়গাতেই চেঞ্জ হবে, সেটা হচ্ছে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুর ক্ষেত্রে।
আমরা এখানে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু করে নিয়েছিলাম, আমাদের অঙ্কে নেট মিউনিসিপ্যাল ভ্যালু বলা ছিল। বাট যদি মেট্রো সিটিতে সিচুয়েটেড না হয় তাহলে আমরা গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু আর নেট মিউনিসিপ্যাল ভ্যালুর মধ্যে কোনো পার্থক্য নেই ধরে নিয়ে আমাদের অঙ্কে দেখো নেট মিউনিসিপ্যাল ভ্যালু 65,000 দেওয়া ছিল, আমরা এখানে 65,000 লিখব। অর্থাৎ এখানে আমরা গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুটা 65,000 লিখব, ফেয়ার রেন্ট তাহলে আমাদের হবে 75,000। তাহলে হুইচ এভার ইজ হায়ার, এখানে আমাদের এই ভ্যালুটা অর্থাৎ স্টেপ 1-এর ভ্যালুটা হবে 75,000। এছাড়া কিন্তু আর কোথাও কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ স্টেপ 1-এর ভ্যালু 75,000 হতো, স্টেপ 2-এর ভ্যালু যেমন 60,000, হুইচ এভার ইজ হায়ার, তাহলে গ্রস অ্যানুয়াল ভ্যালু আমাদের বেরোতো 75,000। তার থেকে আমরা এগুলোই লেস করতাম, এখানে আমাদের কোনো চেঞ্জেস হতো না, অর্থাৎ 75,000 থেকে 13,500 লেস করে আমাদের নেট অ্যানুয়াল ভ্যালুটা বেরোতো। শুধুমাত্র সেক্ষেত্রে আমাদের এই অ্যামাউন্টটা চেঞ্জ হতো, কারণ আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালুটা 65,000ই ধরতাম। তাহলে এইটুকুই আমাদের চেঞ্জ হতো যদি বাড়িটা দুর্গাপুরে সিচুয়েটেড হতো। তাহলে পার্ট বি এরটাও আমরা প্রপার প্রোফর্মা করে এইভাবেই অঙ্কটা করে দেবো, যেভাবে আমি তোমাদের বুঝিয়ে দিলাম। তাহলে এটা আমরা দেখে নিলাম, আমরা লেট আউট হাউস প্রপার্টিটা দেখে নিলাম। এরপরে আমরা সেলফ অকুপায়েড হাউস প্রপার্টির রুলসগুলো দেখে নেব। তাহলে এরপর আমরা দেখে নিই কম্পিউটেশন অফ অ্যানুয়াল ভ্যালু অফ হাউস প্রপার্টি ইউজড বাই দ্য ওনার ফর হিজ ওন রেসিডেন্স। যদি নিজের রেসিডেন্সের কাজে, এতক্ষণ আমরা দেখলাম লেট আউট প্রপার্টি হলে, বা যদি নিজের বসবাসের উদ্দেশ্যে গৃহ সম্পত্তিটি ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে কী কী রুলস আছে সেটা আমরা দেখে নিই। টোটাল 5টা সিচুয়েশান হতে পারে, 5টা সিচুয়েশানের রুল 5 রকম হবে, তো সেগুলো আমরা এক এক করে দেখি। ফার্স্ট বলছে কম্পিউটেশন অফ অ্যানুয়াল ভ্যালু অফ হাউস প্রপার্টি when property used by the assessee throughout the previous year for his own residential purpose। যদি আগের বছর অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের পুরোটাই সম্পূর্ণ সময়ই অ্যাসেসি নিজের বসবাসের জন্য ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে কি হয় না, where a house property is used by the assessee for his self occupation, the annual value of such house shall be taken to be nil provided the following conditions are satisfied। দুটো কন্ডিশন আছে, সেই কন্ডিশন দুটো যদি স্যাটিসফাই করে তাহলে আমাদের অ্যানুয়াল ভ্যালুটা নীল ধরা হয়। সেই কন্ডিশন দুটো কি কি? ফার্স্ট বলছে the house is not let out during the whole or any part of the previous year। যদি প্রিভিয়াস ইয়ারের কোনো সময়ই বাড়িটা ভাড়া দেওয়া না হয়ে থাকে। আর কন্ডিশন 2, the assessee doesn't derive any other benefit from such house property during the previous year। প্রিভিয়াস ইয়ারে ওই সম্পত্তিটা থেকে অ্যাসেসি অন্য কোনো সুবিধা ভোগ করেনি। তাহলে এই দুটো কন্ডিশন যদি ফুলফিল করে এবং অ্যাসেসি যদি প্রিভিয়াস ইয়ারে থ্রু আউট মানে সারা বছর ধরে বাড়িটা নিজের বসবাসের উদ্দেশ্যে ইউজ করে, তাহলে সেক্ষেত্রে আমাদের যে অ্যানুয়াল ভ্যালু সেটাকে নীল ধরা হয়। তাহলে ওয়ান দেখে নিলাম। নাম্বার 2তে কি বলছে, when a self-occupied house is used by the assessee for his own residence for a part of the previous year and let out for the remaining part। অর্থাৎ কিছুটা সময় 4 মাস 5 মাস কিছুটা সময় সে নিজে বসবাস করেছে ওন রেসিডেন্স, আর বাকি সময়টা লেট আউট হয়েছে। এরকম সিচুয়েশান হলে তখন কি হয়, where a house property is self-occupied by the owner for his own residence for a part of the previous year and let out for the remaining part of the year, its annual value shall be determined under the provision of section 23(1) as if the property has been let out throughout the previous year। তাহলে ধরে নেওয়া হবে প্রিভিয়াস ইয়ারের পুরো সময়টাই থ্রু আউট ধরে মানে সারা বছর ধরেই বাড়িটা লেট আউট ছিল। তখন লেট আউটের যা যা রুল আমরা এতদিন পড়েছি সেই রুল ওয়াইজই কিন্তু অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট হবে। তাহলে কি বলেছে, যদি একটা হাউস প্রপার্টি কিছুটা সময় অর্থাৎ সারা বছরের 12 মাসের মধ্যে কিছুটা সময়
লেট আউট হিসেবে ছিল এবং কিছুটা সময় সেলফ অকুপাইড ছিল, তাহলে এটাকে অ্যাজিউম করে নেওয়া হবে পুরো সময়টাই, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের পুরোটাই লেট আউট। তখন যা যা লেট আউটের রুল আমরা এতক্ষণ করলাম সেই রুল ওয়াইজই অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট হবে। নাম্বার 3-তে কি বলছে না, when self occupied property is vacant throughout the previous year or part of the year, যদি প্রিভিয়াস ইয়ারের পুরোটাই বা কিছুটা সময় বাড়িটা ভ্যাকেন্ট থাকে তখন কি হবে? if the assessee due to his employment, business or profession at some other place cannot use his own house for self occupation, তার নিজের বাড়িতে থাকতে পারে না যে কোনো কারণেই, the annual value of such house shall be taken as nil provided the conditions, যে কন্ডিশনগুলো আমরা স্টেপ 1-এ পড়লাম অর্থাৎ সিচুয়েশন 1-এ পড়লাম, সেরকমই যদি কন্ডিশনগুলো ফুলফিল করে তাহলে এক্ষেত্রেও বাড়িটা সারা বছর ধরে ভ্যাকেন্ট থাকলেও যেহেতু বাড়িটার থেকে অন্য কোনো সুবিধা ভোগ করেনি বা বাড়িটা সারা বছর লেট আউটেও দেয়নি, তাই সেটাকেও কিন্তু সেলফ অকুপাইড হাউস ধরে নিয়েই তার অ্যানুয়াল ভ্যালুটা 1 কন্ডিশনের মতনই নীল হবে। এরপরে 4-এ কি বলছে, when part of a house is used by the assessee for his own residence and the other part is let out, অর্থাৎ একটা পুরো বাড়ির কিছুটা অংশ নিজের বসবাসের জন্য ইউজ করছে এবং বাকি অংশটা ভাড়া দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে বলছে অ্যানুয়াল ভ্যালু অফ দ্যাট পার্ট অফ হাউস উইচ ইজ ইউজড বাই দ্য অ্যাসেসি ফর হিজ ওন রেসিডেন্স শ্যাল বি নীল অ্যাজ পার সেকশন 23(2) অনুযায়ী যেটুকু পার্ট সে নিজের সেলফ অকুপাইডের জন্য ইউজ করছে, যেটা ওন রেসিডেন্সের জন্য ইউজ করছে, সেটা নীল হবে। আর বাকি পোর্শনটা অর্থাৎ যেটুকু সে লেট আউট পোর্শন সেটা সেপারেট ইন্ডিপেন্ডেন্ট ইউনিট হিসেবে ইউজ হবে এবং সেটা যেমন লেট আউটের রুলে ইউজ হয় সেভাবেই লেট আউট হিসেবে ইউজ হবে, অর্থাৎ অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট হবে। আর 5-এ বলছে ওয়্যার মোর দ্যান 1 হাউস প্রপার্টি ইজ ইউজড বাই দ্য ওনার ফর সেলফ অকুপেশন, যদি কোনো ব্যক্তির কোনো অ্যাসেসির একের বেশি বাড়ি থাকে এবং তার মধ্যে, তাহলে সেক্ষেত্রে কি হবে, ওয়্যার মোর দ্যান 1 হাউস প্রপার্টি ইজ ইউজড বাই দ্য ওনার ফর সেলফ অকুপেশন, তাহলে সেক্ষেত্রে বলছে যে any one house at the choice of the assessee will be treated as self-occupied, যা যতগুলো তার বাড়ি আছে তার মধ্যে যে কোনো একটা বাড়ি, সেটা অ্যাসেসির চয়েস অনুযায়ী যে কোনো একটা বাড়ি সেটা সেলফ অকুপাইড বলে ট্রিট হবে। দ্য রিমেনিং প্রপার্টিজ উইল বি ট্রিটেড অ্যাজ ডিমড টু বি লেট আউট, এবং বাকি যেগুলো থাকবে সেটা ডিমড টু বি লেট আউট হিসেবে ইউজ হবে, ব্যবহার করা হবে। তাহলে এক্ষেত্রে কিন্তু এই যে ইনকাম ফ্রম সাচ হাউস প্রপার্টি ইজ আউট অফ সিলেবাস অ্যাকর্ডিং টু এইচএস কাউন্সিল, অর্থাৎ এই যে সিচুয়েশন 5টা বলা হয়েছে সেটা তোমাদের সিলেবাসে নেই, বাকি 4টে কিন্তু ভালো করে দেখতে হবে। এরপরে আমরা এই যে সিচুয়েশন 2 আর সিচুয়েশন 4 বললাম, এই দুটো রিলেটেড দুটো এক্সাম্পল একটু দেখে নেব। সিচুয়েশন 2-এ কী ছিল না, সিচুয়েশন 2-এ আমরা বলেছিলাম যে বাড়িটার পুরো সারা বছরের একটা পার্ট অর্থাৎ কিছুটা অংশ সেলফ অকুপাইড ছিল আর কিছুটা অংশ লেট আউট ছিল, পুরো বছরের অর্থাৎ 12 মাসের মধ্যে কিছুটা পার্ট লেট আউট আর কিছুটা সময় সেলফ অকুপাইড, তাহলে সেক্ষেত্রে কীভাবে অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট হবে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখে নিই। মিস্টার দিলীপ ধর হ্যাজ আ হাউস ইন হুগলি, হি ইউজেস দ্য হাউস ফর হিজ ওন রেসিডেন্স for 8 months during the previous year and remaining 4 months the house is let out. Municipal value 12,000, rent received 3,200, municipal tax বলে দিয়েছে 1,000. Compute the net annual value. তাহলে আমরা নেট অ্যানুয়াল ভ্যালুটা দেখে নিই। তাহলে সলিউশনটা দেখে নাও, আমাদের মিউনিসিপ্যাল ভ্যালু হয়েছে 12,000, আমাদের বলেই দিয়েছিল মিউনিসিপ্যাল ভ্যালু 12,000, দেখো এখানে বলে দিয়েছে মিউনিসিপ্যাল ভ্যালু 12,000।
ফেয়ার রেন্ট, আমাদের রেন্ট রিসিভড বলেছিল 3200, যেটা কত দিনের জন্য? 8 মান্থসের জন্য। তাহলে 8 মান্থসের জন্য 3200 মানে পার মান্থ হচ্ছে 8800 করে। তাহলে আমাদের ফেয়ার রেন্ট ফুল ইয়ারের হয়, তাহলে 800 ইন্টু 12 9600। হুইচ এভার ইজ হায়ার, সেটাই হচ্ছে আমাদের রিজনেবল এক্সপেক্টেড রেন্ট 12000, যেটা বেশি হচ্ছে। স্টেপ 2 এ রেন্ট রিসিভড আমাদের বলেই দিয়েছে 3200, তাহলে আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালুটা হচ্ছে 12000। আর সেখান থেকে আমরা মিউনিসিপ্যাল ট্যাক্স লেস করে দিয়েছি 1000, তাহলে আমাদের নেট অ্যানুয়াল ভ্যালু হচ্ছে 11000। তাহলে এইভাবে আমাদের যদি কিছুটা পার্ট বলে দেয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এই ফেয়ার রেন্টটা একটু বুঝে ক্যালকুলেট করে নিতে হবে। কারণ ফেয়ার রেন্টে দেখো, রেন্ট রিসিভড বলেছিল 3200, 3200 লেট আউটের কত দিন ছিল? 4 মাস। তার মানে ভাড়াটা নিশ্চয়ই রেন্টটা 4 মাসের জন্যই পেয়েছে, তার মানে 4 মাসের জন্য 3200, তাহলে পার মান্থ 800 করে। আর ফেয়ার রেন্ট আমাদের ফুল ইয়ার করতে হবে, তাহলে 800 ইন্টু 12। এইভাবে আমরা ফেয়ার রেন্টটা শুধু জাস্ট বুঝে ক্যালকুলেট করব, বাকিটা আমাদের অসুবিধা হবে না। তাহলে এইভাবে আমরা সিচুয়েশান যে 2 আছে, সেই সিচুয়েশান 2 এর একটা প্রবলেম দেখে নিলাম। আর লাস্ট আমরা একটা সিচুয়েশান 4 অর্থাৎ বাড়িটার একটা পার্ট লেট আউট আর একটা পার্ট সেলফ অকুপাইড যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেই হিসেবে একটা প্রবলেম দেখে নিই। দেখো কি বলেছে, মিস্টার অমল রয় ইজ দ্য ওনার অফ দ্য হাউস প্রপার্টি ইন হাওড়া। 1/4 of the house is used for by him for his self-occupied purpose and 3/4 of the house is let out for residential purpose. মিউনিসিপ্যাল ভ্যালু বলেছে, মিউনিসিপ্যাল ট্যাক্স বলেছে, ফেয়ার রেন্ট বলেছে, রেন্ট রিসিভড বলেছে, নেট অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে। তাহলে আমরা নেট অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট করব। প্রথমে দুটো পোর্শানে আমি ভাগ করে দেব। প্রথমে লেট আউট পোর্শান অর্থাৎ 3/4 দেখে নেব, আর তারপরে সেলফ অকুপাইড পোর্শানটা দেখে নেব। লেট আউট পোর্শানের ক্ষেত্রে স্টেপ 1 এ মিউনিসিপ্যাল ভ্যালু, আমাদের মিউনিসিপ্যাল ভ্যালু বলেছিল 12000, তাহলে 12000 এর 3/4 9000। ফেয়ার রেন্ট বলেছিল 18000, 18000 এর 3/4 মানে 13500। হুইচ এভার ইজ হায়ার উইল বি টেকেন অ্যাজ এ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, তাহলে 13500 হচ্ছে আমাদের স্টেপ 1 থেকে আমরা ভ্যালু পেলাম। অ্যাকচুয়াল রেন্ট রিসিভড আমাদের বলে দিয়েছে 15000, তাহলে 15000টাই আমাদের রেন্ট রিসিভড হবে, কারণ সেলফ অকুপাইড থেকে রেন্ট রিসিভড হয় না, তাই পুরো রেন্টটাই লেট আউট পোর্শনের মধ্যেই আসবে। তাহলে এবার স্টেপ 1 আর স্টেপ 2 এর যেটা আমাদের হায়ার, সেটাই গ্রস অ্যানুয়াল ভ্যালু। আমি গ্রস অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট করেছি। লেট আউট পোর্শন থেকে গ্রস অ্যানুয়াল ভ্যালুটা পেলাম 15000, আর সেলফ অকুপাইড পোর্শন ছিল 1/4। এই 1/4 জন্য আমাদের অ্যানুয়াল ভ্যালু কী হয়? নীল হয়, কারণ আমরা সিচুয়েশান 1 দেখলাম যে যদি বাড়িটা সেলফ অকুপাইড হয় তাহলে আমাদের অ্যানুয়াল ভ্যালু নীল ধরা হয়, তাহলে সেলফ অকুপাইড পোর্শনের জন্য নীল, তাহলে আমাদের টোটাল অ্যানুয়াল ভ্যালু হলো 15000। এইভাবে আমরা এক্সাম্পল অফ কেস 4 বা সিচুয়েশান 4টা দেখে নিলাম। আজকে আমরা এইটুকুই করলাম। নেক্সট ভিডিওতে আমরা ডিডাকশান দেখে নেব, অর্থাৎ নেট অ্যানুয়াল ভ্যালু থেকে কী কী ডিডাকশান হয়ে আমাদের ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কীভাবে ক্যালকুলেট করতে হয় সেটার একটা ফুল অঙ্ক, অর্থাৎ যেরকম তোমাদের এক্সামে বড় অঙ্ক হিসেবে অর্থাৎ 10 মার্কসের কম্পালসারি অঙ্ক হিসেবে আসে, সেরকম অঙ্ক আমরা নেক্সট ভিডিওতে দেখে নেব।